আমাদের বডির রেসপিরেশনের জন্য প্রিন্সিপাল অর্গান হচ্ছে লাংস এবং আমাদের বডিতে রাইট অ্যান্ড লেফট দুটো লাংস রয়েছে। তো একজন নর্মাল মানুষের ক্ষেত্রে সাধারণত রাইট লাংসের ওয়েটটা হয় 700 গ্রামস এবং লেফট লাংসের ওয়েটটা হয় 650 গ্রামস। আর সাধারণত এই লাংসের কালারটা থাকে রোজি পিঙ্ক, কিন্তু যদি কোনো ক্রনিক স্মোকার হয় তাহলে তার লাংসের কালারটা ব্রাউন অর ব্ল্যাক হতে পারে। আর অ্যাডাল্টের ক্ষেত্রে লাংসের টেক্সচারটা হয় স্পঞ্জের মতো, এবং যেহেতু এর ভিতরে বাতাস বা এয়ার থাকে তাই জন্য অ্যাডাল্ট লাংটা পানিতে ভেসে থাকতে পারে। আর ফিটাস এবং স্টিলবর্ন চাইল্ডের ক্ষেত্রে, অর্থাৎ স্টিলবর্ন বলতে বোঝায় যে সকল বেবি মৃত অবস্থায় জন্মগ্রহণ করে, ওকে, এই দুটো ক্ষেত্রে অর্থাৎ ফিটাস এবং স্টিলবর্ন চাইল্ডের ক্ষেত্রে কিন্তু লাংসে তখনও কোনো বাতাস বা এয়ার প্রবেশ করেনি। এই কারণে ওদের লাংসগুলো থাকে সলিড, এবং সলিড হওয়ার জন্য এই লাংসগুলো ভেসে থাকতে পারে না, এগুলো পানিতে ডুবে যায়। ওকে, সো লাংস যেহেতু একটা প্রিন্সিপাল অর্গান, তাই এটার অ্যানাটমিটা জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো প্রথমে আমরা লাংসের এক্সটার্নাল ফিচার্সগুলো দেখে নিই। আমাদের এই লাংস কিন্তু একটা কনিক্যাল শেপড অর্গান, অর্থাৎ দেখো একটা কোন আকৃতির অর্গান। তো এই কনিক্যালের একদম উপরের দিকে বা চূড়ার দিকের এই অংশটুকুকে বলা হয় অ্যাপেক্স, এবং নিচের দিকে যে অংশটা রেস্ট করে আছে এই অংশটাকে বলে বেজ। এই যে এইটুকু, এটা হচ্ছে বেজ পুরোটা। এরপরে আমাদের লাংসের তিনটা বর্ডার এবং দুটা সারফেস রয়েছে। সামনের দিকের যে বর্ডারটা, এটাকে বলা হয় অ্যান্টেরিয়র বর্ডার, যেহেতু এটা সামনের দিকে। এরপরে নিচের দিকে যে বর্ডারটা, এটাকে বলা হচ্ছে ইনফিরিয়র বর্ডার। আর পেছনের দিকে যে বর্ডারটা, এটা হচ্ছে পোস্টেরিয়র বর্ডার। এরপরে দুটো সারফেস, এই যে দেখো একদম রিবসের সাথে লাগানো যে সারফেসটা, অর্থাৎ এইটুকু সারফেস, এটা হচ্ছে কোস্টাল সারফেস। কোস্টাল অর্থ কি? রিবস। এবং ভেতরের দিকের, অর্থাৎ আমরা যদি এটাকে হাইড করি, এইটুকু সারফেসকে বলা হয় মিডিয়াল সারফেস। মিডিয়াল অর্থ কি? ভেতরের দিকে, ওকে। তো আমাদেরকে এই প্রত্যেকটা পার্ট বা ফিচার্সের ডিটেলস জানতে হবে। চলো শুরু করি। প্রথমে আসো অ্যাপেক্স। অ্যাপেক্স হচ্ছে লাংসের সুপিরিয়র এন্ড, যেটা রাউন্ড এবং ব্লান্ট। ব্লান্ট অর্থ হচ্ছে ভোঁতা বা যেটা চোখা না। তো এই অ্যাপেক্সের বিস্তৃতি কতটুকু? দেখো আমাদের যে ফার্স্ট রিব, এই যে এটা হচ্ছে আমাদের ফার্স্ট রিব, এই ফার্স্ট রিবটা আমাদের লাংসের উপর একটা ইমপ্রেশন সৃষ্টি করে, অর্থাৎ দাগ হয়ে যায় এই লাংসটা ওটার পাশে থাকার কারণে। তো ওই ইমপ্রেশনের উপর থেকে, অর্থাৎ ওই ইমপ্রেশন থেকে উপর পর্যন্ত লাংসের যে অংশটুকু দেখা যায় ওইটুকুকে বলা হয় অ্যাপেক্স অফ দ্য লাং। তো এটার একটা মেজারমেন্ট আছে, সেটা হচ্ছে এই যে আমাদের ফার্স্ট রিবের যে অ্যান্টেরিয়র এন্ড, এই অ্যান্টেরিয়র এন্ড থেকে 3 to 4 সেন্টিমিটার উপর পর্যন্ত থাকে অ্যাপেক্স। আবার আরেকটা মেজারমেন্ট হচ্ছে আমাদের যে এই যে ক্লাভিকল, এই ক্লাভিকলকে যদি আমরা 3 ভাগে ভাগ করি তাহলে মিডিয়াল 1/3, এই মিডিয়াল 1/3 থেকে 2.5 সেন্টিমিটার উপরে থাকে হচ্ছে অ্যাপেক্স, ওকে। তো লাংসের এই অ্যাপেক্স অর্থাৎ এই পার্টটা খুবই ভালনারেবল একটা পার্ট, এই জন্য এটার আলাদা একটা প্রোটেকশনের প্রয়োজন হয়। আমরা জানি আমাদের লাংসে প্লুরা থাকে এবং অ্যাপেক্স অংশটাতে থাকে হচ্ছে সার্ভাইকাল প্লুরা, কিন্তু তবুও সার্ভাইকাল প্লুরার উপরে আরেকটা এক্সট্রা প্রোটেকশন থাকে, যেটা আমি এর আগেও বলেছি, সেটা হচ্ছে সুপ্রাপ্লিউরাল মেমব্রেন অথবা সিপসন্স ফাসা। তাহলে আমাদের যে অ্যাপেক্সের উপরে উপরে দুটা কাভারিং আসতেছে, একটা হচ্ছে সার্ভাইকাল প্লুরা এবং আরেকটা হচ্ছে সুপ্রাপ্লিউরাল মেমব্রেন অথবা সিপসন্স ফাসা।
ওকে, সো চলো আমরা এবার একটু বইয়ের স্লাইডে যাই। এখানে আমি মেইনলি বিশ্রাম সিংটাকে পিডিএফ হিসেবে ইউজ করছি। আর যে এক্সট্রা ইনফোগুলো যেমন একে দত্ত থেকে, এগুলো আমি কিছু কিছু স্লাইডেই অ্যাড করে দিছি। আর হচ্ছে কিছু আমি মুখে বলবো ক্লাসে। ওকে, তো দেখো এগুলো আমি অলরেডি বলেছি। এক্সটার্নাল ফিচার্স, অ্যাপেক্স, বেস, দেন হচ্ছে তিনটা বর্ডার অ্যান্ড দুটা সারফেস। অ্যানাটমিক্যাল পজিশনটা আমরা একটু পরে দেখব। এরপরে অ্যাপেক্স, দেখো এখানে আমি ডেফিনেশনটা লিখে দিছি। অ্যাবাভ দ্য ইমপ্রেশন অফ দ্য ফার্স্ট রিব অ্যান্ড ইটস কার্টিলেজ ইজ কল্ড অ্যাপেক্স অফ দ্য লাং। ওকে, এরপরে আমাদের অ্যাপেক্সের রিলেশনটা জানতে হবে। তো আমরা আপাতত শুধু পোস্টেরিয়র রিলেশনটা দেখব, আর বাকি যেটা অ্যান্টেরিয়র এবং ল্যাটারাল মিডিয়াল, এটা আমরা যখন লাংসের মিডিয়াল সারফেসের রিলেশনটা পড়ব তারপরে দেখব, কারণ তারপরে দেখলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে অ্যাপেক্সের যে পোস্টেরিয়র রিলেশনটা, এটা কিন্তু তোমরা অলরেডি একবার পড়ে আসছো। কোথায় যদি একটু মনে করার চেষ্টা করো, আমাদের যে ফার্স্ট রিবের নেকটা, এই নেকের অপোজিটেই কিন্তু আছে আমাদের এই অ্যাপেক্সটা। তো ফার্স্ট রিবের নেকের যে রিলেশন ছিল চারটা স্ট্রাকচার, সেই সেম রিলেশনটা এখানে আমাদের অ্যাপেক্সে পোস্টেরিয়র রিলেশন হিসাবে থাকবে। তো দেখো এখানে ল্যাটারাল টু মিডিয়াল সিরিয়ালে সাজানো আছে। আমি যদি মিডিয়াল টু ল্যাটারালি যাই তাহলে উল্টাভাবে বলতে হবে। প্রথমে আমার আসতেছে সিম্প্যাথেটিক চেইন, দেন ফার্স্ট পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন, এরপরে সুপিরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, অ্যান্ড সবচেয়ে ল্যাটারালি থাকবে হচ্ছে ভেন্ট্রাল অথবা অ্যান্টেরিয়র র্যামাস অফ ফার্স্ট থোরাসিক স্পাইনাল নার্ভ। ওকে, এরপরে দেখো আমাদের লাংসের অ্যাপেক্সে যদি ক্যান্সার হয়, ক্যান্সার বলতে আমরা কি বুঝি? একদম আনলিমিটেড সেল ডিভিশন হবে, অর্থাৎ সেল ডিভিশনের মধ্যে কোনো কন্ট্রোল থাকবে না। তো তাহলে লাংসের অ্যাপেক্সটা ধীরে ধীরে বড় হয়ে যাবে, এবং বড় হয়ে যাওয়ার ফলে আমাদের যে পোস্টেরিয়র রিলেশনটা, এই চারটা স্ট্রাকচারের উপর প্রেশার পড়বে, এবং এই প্রেশারটার কারণ হচ্ছে কারণ পিছনে আছে ফার্স্ট রিবের নেক। আর এই প্রেশারের ফলে যে সিনড্রোমটা তৈরি হয় এটাকে বলা হয় প্যানকস্ট সিনড্রোম। এই প্যানকস্ট সিনড্রোমের কয়েকটা ফিচার্স আছে। প্রথমটা হচ্ছে আমাদের থোরাসিক ফার্স্ট স্পাইনাল নার্ভে যখন প্রেশার পড়ে, এটা আমাদের মিডিয়াল সাইড অফ দ্য ফোর আর্মে পেইন সৃষ্টি করে, এবং ওখানকার যে ওই মাসলগুলো ক্ষয় করা শুরু করে। তো এটা কিন্তু অলরেডি আমরা যখন থোরাসিক ইনলেট সিনড্রোম পড়েছিলাম তখন কিন্তু এটা দেখেছি। অর্থাৎ এই যে ধরো এটা যদি আমাদের হাত হয়, এই হাতের এই অংশটা হচ্ছে মিডিয়াল সাইড। ওকে, তো আমাদের ফার্স্ট থোরাসিক স্পাইনাল নার্ভ এই জায়গাটায় সাপ্লাই দেয়। এই কারণে যখন ফার্স্ট থোরাসিক স্পাইনাল নার্ভের উপর প্রেশার পড়বে, তো আমাদের মিডিয়াল সাইড অফ দ্য ফোর আর্মে অনেক বেশি ব্যথা অনুভব হবে, এবং এই জায়গার মাসলগুলো ঠিকভাবে সাপ্লাই না পাওয়ার কারণে এই মাসলগুলো ক্ষয় হতে থাকবে, যেটাকে বলা হয় ওয়েস্টিং অফ মাসলস। ওকে, নেক্সট পয়েন্ট হচ্ছে হর্নার্স সিনড্রোম। সিনড্রোম বলতে মেইনলি বোঝায় কয়েকটা কন্ডিশনের সমষ্টি। ওকে, তো এই হর্নার্স সিনড্রোমটা হয় হচ্ছে সিম্প্যাথেটিক চেইন ইনভলভমেন্টের কারণে। তো হর্নার্স সিনড্রোমটা তোমাদেরকে যদি একটু দেখাই, এই যে এই ছবিতে দেখো এই পাশের চোখের আইলিডটা কিন্তু নর্মাল মনে হচ্ছে, কিন্তু এই পাশের চোখের ক্ষেত্রে দেখো কিছুটা নেমে গেছে। এই কন্ডিশনকে বলে পার্শিয়াল টোসিস। পার্শিয়াল অর্থ হচ্ছে আধা আধা, আর টোসিস যে কন্ডিশনটা এটা হচ্ছে আইলিডটা নিচের দিকে ড্রপ করে আছে। ওকে, দেন দেখো এই চোখের যে পিউপিলটা এটা কিন্তু অনেক বেশি বড়, এবং এই চোখের পিউপিলটা অনেক ছোট। এই কন্ডিশনকে বলে মায়োসিস, অর্থাৎ কনস্ট্রিকশন অফ দ্য পিউপিল। ওকে, লাস্ট কন্ডিশনটা হচ্ছে, তোমরা যদি একটু দূর থেকে খেয়াল করার চেষ্টা করো, এই চোখ বা আই বলগুলো মনে হচ্ছে যে অনেক ভিতরের দিকে ঢুকে গেছে,
অর্থাৎ মাথার ভিতরের দিকে ঢুকে গেছে। সাধারণত এই চোখটা সামনের দিকে আগানো থাকে, তাই তো? তো এই ধরনের কন্ডিশনকে বলা হয় এনophthalmos। এনophthalmos। ওকে, এই যে আমরা তিনটা কন্ডিশন দেখলাম, এই সবগুলো কন্ডিশনকে একত্রে একটা সিনড্রোম বলা হচ্ছে, যেটার নাম হর্নার্স সিনড্রোম। দেন লাস্ট পয়েন্ট হচ্ছে ইরোশন অফ দ্য ফার্স্ট রিব, অর্থাৎ লাংসের অ্যাপেক্সটা তো ধীরে ধীরে বড় হচ্ছে, তাই না, ক্যান্সারের কারণে। তো এটার তো জায়গার প্রয়োজন, তো জায়গা দিতে গিয়ে ফার্স্ট রিবটা ধীরে ধীরে ক্ষয় হতে থাকে, যেটাকে বলা হয় ইরোশন। আই হোপ তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। এরপরে আসো বেজ অফ দ্য লাং। এই যে দেখো, এই অংশটুকুকে বলা হয় বেজ অফ দ্য লাং। তো তোমরা যদি এটা শেপটা একটু খেয়াল করো, তাহলে দেখবে এটা হচ্ছে সেমিলুনার ইন শেপ। সেমিলুনার অর্থ হচ্ছে অর্ধচন্দ্রাকৃতির, এবং এটা কিন্তু একটা কনকেভ সারফেস, অর্থাৎ অবতল সারফেস। এবং এই সারফেসটা, অর্থাৎ এই বেজ অফ দ্য লাংটা কিন্তু আমাদের ডায়াফ্রামের উপর রেস্ট করে আছে। এই যে দেখো, এই জন্য বেজ অফ দ্য লাংকে ডায়াফ্রাগমেটিক সারফেসও কিন্তু বলা হয়। আচ্ছা, এরপরে আমাদেরকে দুই লাংসের ক্ষেত্রে, অর্থাৎ রাইট এবং লেফট লাংসের ক্ষেত্রে বেজ অফ দ্য লাংয়ের রিলেশনটা জানতে হবে। এখানে দেখো, আমাদের যে ডায়াফ্রামটা, এই ডায়াফ্রামের দুটা ডোম রয়েছে। এই যে বড় ডোমটা, এটাকে বলা হয় রাইট ডোম, এবং এই সাইডে এটাকে বলে লেফট ডোম বা গম্বুজ। তো এই রাইট ডোমের নিচে যে স্ট্রাকচার আছে, সেটা আমাদের রিলেশন থাকবে রাইট লাংয়ের বেজের সাথে। আর লেফট ডোমের নিচে যে স্ট্রাকচারগুলো থাকবে, সেটার রিলেশন থাকবে লেফট লাংয়ের বেজের সাথে। তাহলে দেখো, আমরা যদি ডায়াফ্রামটাকে রিমুভ করি, তাহলে একটু খেয়াল করলে দেখবা এটা হচ্ছে আমাদের লিভার। তো রাইট ডোমের নিচে থাকে হচ্ছে আমাদের রাইট লোব অফ দ্য লিভার। তাহলে রাইট লাংয়ের বেজের সাথে রিলেশন থাকবে রাইট লোব অফ দ্য লিভারের, কিন্তু লিভারের লেফট লোবটা কিন্তু বাম দিকে সরে গেছে। তাহলে লেফট লাংয়ের বেজের সাথে রিলেশন থাকবে তিনটা স্ট্রাকচার। প্রথমে লেফট লোব অফ দ্য লিভার, এরপরে এই যে এটা আমাদের স্টমাক, মাঝখানে এটা স্টমাক। স্টমাকের উপরের অংশটুকুকে বলা হয় ফান্ডাস অফ দ্য স্টমাক। আমি যদি এই রিবসগুলোকে একটু রিমুভ করে দেই, এই যে দেখো, এটা হচ্ছে ফান্ডাস অফ দ্য স্টমাক, এবং তারপরে থাকবে স্প্লিন, বা যেটাকে বাংলায় বলে প্লিহা। ওকে, তো লেফট লাংয়ের বেজের সাথে আমার তিনটা স্ট্রাকচার রিলেটেড থাকবে। প্রথমে লেফট লোব অফ দ্য লিভার, দেন ফান্ডাস অফ দ্য স্টমাক, অ্যান্ড লাস্টলি এটা হচ্ছে স্প্লিন। কিন্তু তোমরা যদি এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে এই ডায়াফ্রামের রাইট ডোমটা কিন্তু অনেক বড়, অর্থাৎ দেখবা একটু উপরের দিকে উঠে গেছে, কিন্তু লেফট ডোমটা নিচু হয়ে আছে। এই কারণে আমাদের যে রাইট লাংয়ের বেসটা, এটা লেফট লাংয়ের বেজের চেয়ে অনেক বেশি কনকেভ হয়। ওকে, এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এই যে দেখো, বেজ, এগুলো অলরেডি পড়াই দিছি। এরপর রিলেশনের মধ্যে রাইট লাংয়ের সাথে রিলেশন থাকবে আমার রাইট লোব অফ দ্য লিভার, এবং লেফট লাংয়ের সাথে তিনটা স্ট্রাকচার রিলেটেড থাকবে। প্রথমে লেফট লোব অফ দ্য লিভার, দেন ফান্ডাস অফ দ্য স্টমাক, অ্যান্ড লাস্টলি স্প্লিন। ওকে, আচ্ছা, এরপর আসো বর্ডার্স। আমাদের লাংসের তিনটা বর্ডার, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র এবং ইনফিরিয়র। এখানে দেখো, এটা হচ্ছে ইনফিরিয়র বর্ডার, যেটা অনেক শার্প এবং সেমিলুনার। এরপরে
এটা হচ্ছে আমার অ্যান্টেরিয়র বর্ডার। এই অ্যান্টেরিয়র বর্ডারটা রাইট লাংয়ের জন্য থিন এবং শর্টার হয়, আর পোস্টেরিয়র বর্ডারটা থিক এবং রাউন্ডেড। ওকে, তো এই পোস্টেরিয়র বর্ডারের একটা এক্সটেনশন আছে, সেটা হচ্ছে এই পর্যন্ত লেভেলটা থাকবে সার্ভাইকাল 7 ভার্টিব্রার স্পাইন পর্যন্ত, এবং লাস্ট লেভেলটা থাকবে থোরাসিক 10 ভার্টিব্রার স্পাইন পর্যন্ত। আচ্ছা, তো এটা আমরা রাইট লাংটা দেখলাম। লেফট লাংয়ের জন্য পোস্টেরিয়র বর্ডার এবং ইনফিরিয়র বর্ডারটা সেম থাকবে, কিন্তু অ্যান্টেরিয়র বর্ডারে কিছু ডিফারেন্স আছে। চলো আমরা এখন লেফট লাংয়ের অ্যান্টেরিয়র বর্ডারটা একটু দেখে নিই। এখানে দেখো, তোমরা দুটা লাংস দেখতে পাচ্ছ এবং তার মাঝখানে একটা হার্ট। তো আমরা জানি যে হার্টটা একটু বাম সাইডে ডেভিয়েটেড থাকে। তো হার্টটা লেফট সাইডে ডেভিয়েটেড থাকার কারণে লেফট লাংয়ের শেপের কিছু পরিবর্তন হয়। যেমন দেখো, এই জায়গাটায় হার্টের ডেভিয়েশনের কারণে লেফট লাংয়ের এখানে একটা নচ সৃষ্টি হয়। এই যে একটা নচ, এই নচটাকে বলে কার্ডিয়াক নচ। ওকে, যেটা অ্যান্টেরিয়র বর্ডারে, লেফট লাংয়ের অ্যান্টেরিয়র বর্ডারে হার্টের কারণে একটা নচ সৃষ্টি হয়, যেটাকে বলে কার্ডিয়াক নচ এটা। এবং এই কার্ডিয়াক নচের নিচে জিহ্বার মতো একটা প্রজেকশন থাকে, এই প্রজেকশনটাকে বলা হয় লিঙ্গুলা। এবং আমরা এইচএসসিতে পড়ে এসেছিলাম যে রাইট লাংয়ে 3টা লোব থাকে। এই যে দেখো, উপরে একটা লোব, মাঝখানে মিডল লোব এবং নিচে হচ্ছে লোয়ার লোব। কিন্তু লেফট লাংয়ে থাকে 2টা লোব, এই যে উপরে একটা লোব এবং নিচে আরেকটা লোব। এই যে দেখো, ফিশার দেখা যাচ্ছে এখানে। তো এই লিঙ্গুলাটা মেইনলি লেফট লাংয়ের মিডল লোবকে রিপ্রেজেন্ট করে। অ্যাকচুয়ালি কিন্তু মিডল লোব নাই লেফট লাংয়ের জন্য। ওকে, তো দেখো, আমাদের যে অ্যান্টেরিয়র বর্ডারের লেফট লাংয়ে আমরা 2টা ফিচার পাইলাম। একটা হচ্ছে কার্ডিয়াক নচ, এই যে এই নচটা এটাকে বলে কার্ডিয়াক নচ, এবং জিহ্বার মতো যে প্রজেকশনটা এটাকে বলে লিঙ্গুলা। এরপরে তোমরা যদি একটু খেয়াল করো, রাইট সাইডে কিন্তু কোনো ফাঁকা জায়গা নাই, কিন্তু লেফট সাইডে একটা ফাঁকা জায়গা রয়েছে। এই জায়গাটাকে বলা হয় সুপারফিশিয়াল কার্ডিয়াক ডালনেস। অর্থাৎ আমরা যখন ক্লিনিক্যালি পারকাশন করি, পারকাশনটা কি এটা আমি একটু পরে ভিডিওতে দেখাচ্ছি। তো যেখানে পারকাশন করব, অর্থাৎ যেখানে আমার বাতাস বা এয়ার থাকে, ওখানে আমি সাউন্ড ভালো পাবো। আর যেখানে এয়ার থাকবে না, সেখানে আমি সাউন্ড পাবো ডাল। তো দেখো, আমি যদি এই সাইডে পারকাশন করি, তার মানে এখানে কিন্তু আমার বাতাস আছে, কারণ এখানে লাংস। তো এখানে আমি সাউন্ড ভালো পাবো। কিন্তু যখন এখান থেকে পারকাশন করতে করতে এই জায়গাটায় আসব, সেখানে কিন্তু আমি সাউন্ড পাবো ডাল। এই জন্য এই জায়গাটাকে বলা হয় সুপারফিশিয়াল কার্ডিয়াক ডালনেস। এই যে দেখো, এই প্রসিডিওরকে বলা হয় পারকাশন। তোমরা যখন থার্ড ইয়ারে উঠবে তখন জানতে পারবে যে লাংয়ের ডিজিজ ডায়াগনোসিসের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, সো বর্ডার্স শেষ। এরপরে সারফেসেস। সারফেস কয়টা রয়েছে? 2টা, কোস্টাল সারফেস এবং মিডিয়াল সারফেস। তো চলো আমরা 3D-তে একবার দেখে নেই। এই যে দেখো, লাংসের এই সারফেসটাকে বলা হয় কোস্টাল সারফেস, এবং এই কোস্টাল সারফেসটা অনেক বড়, অর্থাৎ লার্জ, স্মুথ এবং কনভেক্স, অর্থাৎ উত্তল। দেখো, এবং এই সারফেসে তোমরা কিছু ডিপ্রেশন পাবা, অর্থাৎ কিছু ডাবানো জায়গা। তো এটার রিজনটা কি? কারণ হচ্ছে এই রিবসগুলো, রিবস এবং এটার কোস্টাল কার্টিলেজেস। ওকে, তাহলে আমরা আমাদের কোস্টাল সারফেসে কিছু ডিপ্রেশন অথবা ইমপ্রেশন পাবো
কিসের কারণে? রিবস এবং কোস্টাল কার্টিলেজের কারণে। আচ্ছা, এরপর আসো মিডিয়াল সারফেস। এই যে এইটুকুকে বলা হয় মিডিয়াল সারফেস। এই মিডিয়াল সারফেসকে দুটা ভাগে ভাগ করা হয়। এই যে পোস্টেরিয়রলি এই অংশটুকুকে বলে স্মল পোস্টেরিয়র ভার্টিব্রাল পার্ট, এবং সামনের এই অংশটুকুকে বলা হয় লার্জ অ্যান্টেরিয়র মিডিয়াস্টিনাল পার্ট। ওকে, কারণ এই যে স্মল পোস্টেরিয়র ভার্টিব্রাল পার্টটা, এটা আমার ভার্টিব্রাল কলামের সাথে রিলেটেড, এই জন্য এটার রিলেশনটা জানা খুবই ইম্পর্ট্যান্ট। দেখো, এই স্মল পোস্টেরিয়র ভার্টিব্রাল পার্টের সাথে তিনটা স্ট্রাকচারের রিলেশন আছে, কিন্তু প্রথম রিলেশনটা জানাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আপার 10 thoracic vertebra with its intervertebral disc, অর্থাৎ bodies and intervertebral discs of upper 10 thoracic vertebra, এটার রিলেশনে থাকবে হচ্ছে স্মল পোস্টেরিয়র ভার্টিব্রাল পার্টের সাথে। এই যে দেখো, এখানে দেখা যাচ্ছে। এবং বাকি দুইটা স্ট্রাকচার হচ্ছে ইন্টারকোস্টাল ভেসেলস, এবং 3 নাম্বার হচ্ছে গ্রেটার অ্যান্ড লেসার স্প্ল্যাঙ্কনিক নার্ভস। ওকে, এরপরে আসো অ্যান্টেরিয়র মিডিয়াস্টিনাল পার্ট, যেটাকে আমরা মিডিয়াস্টিনাল সারফেসও বলে থাকি, কারণ এই সারফেসটার অপোজিটেই কিন্তু থাকে মিডিয়াস্টিনাম। তো আমাদের পরীক্ষার জন্য এই মিডিয়াস্টিনাল সারফেসের রিলেশনটা খুবই 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 গুরুত্বপূর্ণ। তুমি যদি এটা না পারো তাহলে তোমাকে কখনোই পাস করাবে না টিচার। ওকে, তো এই মিডিয়াস্টিনাল সারফেসের রিলেশনটা রাইট লাং এবং লেফট লাংয়ের জন্য কিছুটা আলাদা, তো এই জন্য মনে রাখাটা একটু কঠিন, তবে আমি যথাসম্ভব ইজি করে বুঝায় দেওয়ার চেষ্টা করব। ওকে, সো আমরা এগুলো পড়ে ফেলেছি। এই যে দেখো, ভার্টিব্রাল পার্টের রিলেশনের মধ্যে আমাদের এই প্রথমটা বলতেই হবে, বডিস অ্যান্ড ইন্টারভার্টিব্রাল ডিস্ক অফ আপার 10 thoracic vertebra। আচ্ছা, এরপরে আসো মিডিয়াস্টিনাল সারফেসের রিলেশন। তো তোমরা এখান থেকে এগুলো পড়বা না, আমি যেটা লিখে দিব ওটাই পড়বা। ওকে, তোমরা যারা এখনো থোরাসিক কেজের ক্লাসটা করো নাই তারা অবশ্যই ওই ক্লাসটা আগে করে নেবা, কারণ ওখানে আমি ব্লাড ভেসেলসের ব্রাঞ্চ, নার্ভস এগুলো সম্পর্কে একটা ইন্ট্রোডাক্টরি ধারণা দিয়েছিলাম। তো আজকের এই মিডিয়াস্টিনাল সারফেসের রিলেশনটা বোঝার জন্য ওই নলেজটা থাকাটা খুবই জরুরি। ওকে, প্রথমে দেখো, এটা আমি প্লুরাল ক্লাসেও বলেছিলাম যে এই জায়গাটা হচ্ছে লাংসের হাইলাম, অর্থাৎ এই দিক দিয়ে বিভিন্ন স্ট্রাকচার প্রবেশ করে লাংসের ভিতরে। ওকে, এবং এই হাইলাম দিয়ে যে সকল স্ট্রাকচার প্রবেশ করে, এই যে দেখো এই স্ট্রাকচারগুলো, এগুলোকে একত্রে বলা হয় রুট অফ দ্য লাং। আচ্ছা, তো প্রথমে দেখো, আমাদের হাইলামের উপরের দিকে রিলেশন থাকবে হচ্ছে আর্চ অফ অ্যাজাইগাস ভেইনের, এই দিক দিয়ে আর্চ অফ অ্যাজাইগাস ভেইন এই পর্যন্ত থাকবে। এবং আমরা কি শিখেছিলাম, আর্চ অফ অ্যাজাইগাস ভেইনটা কোথায় ড্রেন করে? সুপিরিয়র ভেনা ক্যাভাতে। তাহলে এইটুকু অংশ হচ্ছে সুপিরিয়র ভেনা ক্যাভা, এবং আমরা জানি যে সুপিরিয়র ভেনা ক্যাভা দুইটা ব্রাঞ্চ নিয়ে তৈরি হয়, সেটা হচ্ছে রাইট ব্রাকিওসেফালিক ভেইন এবং লেফট ব্রাকিওসেফালিক ভেইন। তো এটা যেহেতু রাইট লাং, এই কারণে এখানে রিলেশন থাকবে রাইট ব্রাকিওসেফালিক ভেইনের। তাহলে এইটুকু হচ্ছে রাইট ব্রাকিওসেফালিক ভেইন, এবং লেফটটা চলে যাবে এই সাইডে, যেটার কোনো রিলেশন থাকবে না। ওকে, এটা আমি পূরণ করে দেইনি, তার মানে এটা রিলেশন নাই লেফট ব্রাকিওসেফালিক ভেইনের। এবং রাইট ব্রাকিওসেফালিক ভেইন আবার দুটা ব্রাঞ্চ নিয়ে তৈরি হয়েছিল, একটা হচ্ছে রাইট সাবক্লাভিয়ান ভেইন এবং রাইট ইন্টারনাল জুগুলার ভেইন। ওকে, তাহলে দেখো ব্রাকিওসেফালিক ভেইনটা
আমার মিডিয়াল সারফেসের সাথে রিলেশন আছে, কিন্তু ব্রাকিওসেফালিক ভেইনের যে ব্রাঞ্চ রাইট সাবক্লাভিয়ান ভেইন এটা চলে যাবে সামনের দিকে, কিন্তু এটা কোনো রিলেশন মিডিয়াল সারফেসে থাকবে না, রিলেশন থাকবে কোথায়? সামনে বা ইন ফ্রন্টে। ওকে, এটা কিন্তু উল্টাপাল্টা করা যাবে না। আর আরেকটা ব্রাঞ্চ কোনটা যেটা উপরের দিকে চলে যাবে, সেটা হচ্ছে ইন্টারনাল জুগুলার ভেইন। আমি যদি এখানে একটু ডিমার্কেশন করে দেই, এরপরে এই তো। ওকে, আই হোপ এইটুকু তোমরা বুঝতে পারছো। এরপরে আমাদের উপর থেকে আসতেছে সুপিরিয়র ভেনা ক্যাভা, তাহলে নিচ থেকে আসে কোনটা? ইনফিরিয়র ভেনা ক্যাভা। এই ইনফিরিয়র ভেনা ক্যাভার রিলেশন থাকবে এই জায়গাটায়। এটা হচ্ছে ইনফিরিয়র ভেনা ক্যাভা। আচ্ছা, এটা আমাদের ভেইনস গেল। এরপরে আসো আর্টারি কি কি রিলেশন থাকবে। আমরা অলরেডি জানি আর্চ অফ অ্যাওর্টার তিনটা ব্রাঞ্চ, সেটা হচ্ছে বিসিএস, অর্থাৎ প্রথম ব্রাঞ্চটা ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক। এই ব্রাকিওসেফালিক ট্রাঙ্কের রিলেশন থাকবে একদম রাইট ব্রাকিওসেফালিক ভেইনের পোস্টেরিয়রলি, অর্থাৎ এই জায়গাটায়। এবং আমরা এটাও জানি ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক থেকে দুটা ব্রাঞ্চ যায়, সেটা হচ্ছে রাইট সাবক্লাভিয়ান আর্টারি এবং রাইট কমন ক্যারোটিড আর্টারি। তো রাইট সাবক্লাভিয়ান আর্টারিটা সামনের দিকে চলে যাবে সেম। ওকে, আর যে রাইট কমন ক্যারোটিড আর্টারি এটা যাবে উপরের দিকে, এটার কোনো রিলেশন থাকবে না। এখানেও এই যে যেটা রাইট ইন্টারনাল জুগুলার ভেইন, এটারও কিন্তু কোনো রিলেশন নাই লাংসের সাথে। ওকে, কিন্তু রাইট সাবক্লাভিয়ান ভেইন এবং রাইট সাবক্লাভিয়ান আর্টারি এটার রিলেশন মিডিয়াল সারফেসে না থাকলেও রিলেশনটা থাকবে কোথায়? ইন ফ্রন্টে। এই দুটার ব্যাপারে একটু পরে আসতেছি। আচ্ছা, তাহলে দেখো আমি যদি এটাও একটু ডিমার্কেট করে দেই, এইটুকু হচ্ছে আমার ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, এরপরে সামনের দিকে চলে যাবে রাইট সাবক্লাভিয়ান আর্টারি। তাহলে দেখো এটা যদি আমি একটু লেখার চেষ্টা করি যে আমরা এখন পর্যন্ত কি কি রিলেশন পাইলাম। প্রথমে অ্যাজাইগাস ভেইন, সেকেন্ড পাইলাম হচ্ছে সুপিরিয়র ভেনা ক্যাভা, এরপরে 3 নম্বরে আমরা পাইছি রাইট ব্রাকিওসেফালিক ভেইন, এরপরে ইনফিরিয়র ভেনা ক্যাভা। আচ্ছা, তো 1 নম্বরে আমরা পাইলাম রাইট লাংয়ের জন্য অ্যাজাইগাস ভেইন, দেন সুপিরিয়র ভেনা ক্যাভা, এরপরে আমরা পাইছি রাইট ব্রাকিওসেফালিক ভেইন, এরপরে ইনফিরিয়র ভেনা ক্যাভা। আচ্ছা, এগুলো গেল ভেইনস। এরপরে আর্টারির মধ্যে পাইছিলাম এটা হচ্ছে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক। ওকে, সরি, ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক। আর এই যে ব্রাঞ্চগুলো এটা কিন্তু অলরেডি বলছি, সেটা হচ্ছে রাইট সাবক্লাভিয়ান ভেইন এবং রাইট সাবক্লাভিয়ান আর্টারি, এটা চলে যাবে সামনের দিকে, কিন্তু ইন্টারনাল জুগুলার ভেইন এবং যে কমন ক্যারোটিড আর্টারি এটার কোনো রিলেশন লাংসের সাথে থাকবে না। এরপরে আসো একদম হাইলামের পেছনের দিক দিয়ে এই জায়গাটায়, সরি আমি কালারটা চেঞ্জ করি, এই জায়গাটায় রিলেশন থাকবে ইসোফ্যাগাসের। তাহলে এইটুকু অংশ জুড়ে আমার থাকবে
ইসোফ্যাগাস। এবং ব্রাকিওসেফালিক ট্রাঙ্কের পেছন দিক দিয়ে থাকবে হচ্ছে ট্রাকিয়ার রিলেশন, এই দিক দিয়ে ট্রাকিয়া। তাহলে আমরা কি কি পাইলাম? এটা হচ্ছে 6 নাম্বার, এটা 7 নাম্বার। ওকে, আমরা পাইলাম হচ্ছে ট্রাকিয়া, এরপর ইসোফ্যাগাস। ইসোফ্যাগাসের বানানটা এক একজন এক এক রকম লেখে, অনেকে ও দেয় সামনে অথবা দেয় না, এটা কোনো প্রবলেম না অ্যাকচুয়ালি। এরপর আসো নার্ভের রিলেশন। আমরা দুইটা মেজর নার্ভ সম্পর্কে অলরেডি জানি, সেটা হচ্ছে ফ্রেনিক নার্ভ এবং ভ্যাগাস নার্ভ। যেহেতু এটা রাইট লাং, তার মানে এখানে রাইট ব্রাঞ্চগুলোর রিলেশন থাকবে। প্রথমে আসো রাইট ফ্রেনিক নার্ভ। এই রাইট ফ্রেনিক নার্ভটা থাকবে হচ্ছে এই দিক দিয়ে, অর্থাৎ এটার রিলেশনটা কিন্তু সুপিরিয়র ভেনা ক্যাভার একদম ওই সাইডে থাকবে, অর্থাৎ আমি এখানে ডট ডট দিয়ে দিই, ওই দিক দিয়ে থাকবে। এবং এখানে রাইট ফ্রেনিক নার্ভটা বের হয়ে এটা আবার ইনফিরিয়র ভেনা ক্যাভার ওই সাইডে চলে যাবে। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট ফ্রেনিক নার্ভ, 8 নাম্বার। এরপরে থাকবে রাইট ভেগাস নার্ভ। রাইট ভেগাস নার্ভের রিলেশনটা থাকবে এই জায়গাটায়। এটাও কিন্তু ট্রাকিয়ার ওই সাইডে চলে যাবে, এখানে আমি ডট ডট দিয়ে দিলাম। এবং ইসোফ্যাগাসেরও ওই সাইডে থাকবে, এখানে ডট ডট দিয়ে দিলাম। ওকে, এটা তাহলে আমরা পেলাম 9 নাম্বার। তাহলে হচ্ছে 8 নাম্বারটা রাইট ফ্রেনিক নার্ভ। এবং 9 নাম্বার রাইট ভেগাস নার্ভ। ওকে, সো আই হোপ তোমরা রাইট লাংয়ের জন্য এই মেজর রিলেশনগুলো বুঝতে পারছো। এরপরে আসো লেফট লাং। তোমরা লেফট লাংয়ে হাইলামের পিছনে অনেক বড় একটা ইমপ্রেশন দেখতে পাচ্ছ। এই ইমপ্রেশনটা হচ্ছে আর্চ অফ অ্যাওর্টা এবং ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা অথবা ডিসেন্ডিং অ্যাওর্টার। তো এইটুকু হচ্ছে আর্চ অফ অ্যাওর্টা এবং নিচেরটুকু হচ্ছে ডিসেন্ডিং অ্যাওর্টা অথবা ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা। আচ্ছা, এরপরে আমরা জানি আর্চ অফ অ্যাওর্টা থেকে 3টা ব্রাঞ্চ যায়। তার মধ্যে ব্রাকিওসেফালিক ট্রাঙ্কটা অলরেডি আমাদের রাইট লাংয়ের সাথে রিলেটেড, এবং বাকি যে 2টা ব্রাঞ্চ থাকলো সেটা হচ্ছে লেফট কমন ক্যারোটিড আর্টারি এবং লেফট সাবক্লাভিয়ান আর্টারি। তো এই দুটোর মধ্যে শুধুমাত্র আমরা লেফট সাবক্লাভিয়ান আর্টারিটার রিলেশন লেফট লাংয়ে পাবো, এই যে এই দিক দিয়ে। এবং এই লেফট সাবক্লাভিয়ান আর্টারিটা তোমার মিডিয়াল সারফেসে রিলেটেড থাকার পরে আবার সামনে গিয়েও আর্চ করে। ওকে, অর্থাৎ এই লেফট সাবক্লেভিয়ান আর্টারিটার আমরা মিডিয়াল সারফেসেও রিলেশন পাবো, আবার ইন ফ্রন্টে বা সামনের দিকেও রিলেশন পাবো। এটা তাহলে আর্টারি গেল। এরপর আসো ভেইনস কি কি পাবো। তো আমরা জানি আমাদের হার্টের যে রাইট ভেন্ট্রিকল অথবা ডান নিলয় থেকে যে ভেইনটা বের হয় অনেক বড়, সেটা হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক। এবং পালমোনারি ট্রাঙ্ক থেকে 2টা ব্রাঞ্চ, রাইট পালমোনারি ভেইন এবং লেফট পালমোনারি ভেইন, দুটো যায় কোথায়? 2টা লাংসে। ওকে, তো এই পালমোনারি ট্রাঙ্কের রিলেশন থাকবে এই জায়গাটায়, অর্থাৎ হাইলামের সামনে। সরি ফর ইন্টারাপশন, আমি যখন এডিট করতে যাই তখন আমি খেয়াল করি যে ভুল করে এখানে পালমোনারি ট্রাঙ্কে ভেইন বলেছি, কিন্তু আসলে হার্ট থেকে যে যে সকল ব্লাড ভেসেলস বের হয় সবগুলোই কিন্তু আর্টারি। আর আমরা জানি যে পালমোনারি ট্রাঙ্ক একটা আর্টারি হলেও এটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে। এবং আমরা যে রাইট লাংয়ে দেখেছিলাম রাইট ব্রাকিওসেফালিক ভেইনের রিলেশন, আর লেফট লাংয়ে থাকবে লেফট ব্রাকিওসেফালিক ভেইনের রিলেশন। এটা হচ্ছে এই লেফট সাবক্লাভিয়ান আর্টারির সামনে।
লেফট ব্রাকিওসেফালিক ভেইন। এবং লেফট ব্রাকিওসেফালিক ভেইন থেকেও সেম আমার দুটা ব্রাঞ্চ যাবে, একটা হচ্ছে লেফট সাবক্লাভিয়ান ভেইন আর হচ্ছে লেফট ইন্টারনাল জুগুলার ভেইন। তো তার মধ্যে শুধুমাত্র আমরা লেফট সাবক্লাভিয়ান ভেইনটা ইন ফ্রন্টে রিলেশন পাবো, সামনের দিকে এই জায়গাটায়। ওকে, আর জুগুলার ভেইনটা তো উপরের দিকে চলে যাবে। আমরা যদি একটু ডিমার্কেট করে দিই এইটুকু, ওকে, তাহলে আমাদের ভেইনস এবং আর্টারি শেষ। এরপরে আমরা হাইলামের একদম পিছনেই যে রিলেশনটা পাবো সেটা হচ্ছে ইসোফ্যাগাস, এই যে এইটুকু জায়গা জুড়ে। এখানে থাকবে ইসোফ্যাগাসের রিলেশন। এবং এই ইসোফ্যাগাস আর হচ্ছে ডিসেন্ডিং অ্যাওর্টা, এটার পিছনেই যে স্ট্রাকচারটার রিলেশন থাকবে সেটা হচ্ছে থোরাসিক ডাক্ট, এই যে এই জায়গায়। ওকে, এরপর আসো আমরা কি কি নার্ভসের রিলেশন পাবো। আমরা অলরেডি রাইট লাঙে দেখেছি রাইট ফ্রেনিক নার্ভ এবং রাইট ভ্যাগাস নার্ভ, তাহলে সেম আমরা লেফট লাঙে পাবো লেফট ফ্রেনিক নার্ভ এবং লেফট ভ্যাগাস নার্ভ। তো দেখো, প্রথমে লেফট ফ্রেনিক নার্ভটা তোমার হাইলামের সামনে দিয়ে যাবে, এই যে দেখো এই দিক দিয়ে ক্রস করে আর্চ অফ অ্যাওর্টার ওই সাইড দিয়ে। তাহলে আমি এখানে যদি ডট ডট দিই এবং এই দিক দিয়ে আবার বের হয়ে আসবে, এটা হচ্ছে লেফট ফ্রেনিক নার্ভ। এবং হাইলামের পিছন দিক দিয়ে যাবে আমার লেফট ভ্যাগাস নার্ভ, এটাও সেম এই দিক দিয়ে বের হয়ে আবার আর্চ অফ অ্যাওর্টার পিছন ওই সাইড দিয়ে, এই জন্য ডট ডট দিয়েছি, আবার সামনে দিয়ে বের হবে। ওকে, এই তো। তাহলে দেখো আমরা কি কি স্ট্রাকচার পাইলাম। আমরা এখানে পাইছি ডিসেন্ডিং অ্যাওর্টা অথবা ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা, দেন আমরা পাইলাম আর্চ অফ অ্যাওর্টা, এরপরে লেফট সাবক্লাভিয়ান আর্টারি। আচ্ছা, প্রথমে আমরা পাইছি ডিসেন্ডিং অ্যাওর্টা অথবা থোরাসিক অ্যাওর্টা, দেন আর্চ অফ অ্যাওর্টা, এরপরে লেফট সাবক্লাভিয়ান আর্টারি, পালমোনারি ট্রাঙ্ক, দেন লেফট ব্রাকিওসেফালিক ভেইন। আচ্ছা, পালমোনারি ট্রাঙ্ক, লেফট ব্রাকিওসেফালিক ভেইন। ওকে, এরপরে আমরা পাইছি ইসোফ্যাগাস এবং থোরাসিক ডাক্ট, এটা হচ্ছে ইসোফ্যাগাস দেন thoracic duct and thoracic duct। এরপরে আমরা দুটা নার্ভস পাইছি, একটা হচ্ছে হাইলামের সামনে দিয়ে যাবে আমার লেফট ফ্রেনিক নার্ভ এবং হাইলামের পেছন দিক দিয়ে যাবে লেফট ভ্যাগাস নার্ভ। তাহলে 8 নাম্বার হচ্ছে লেফট ফ্রেনিক নার্ভ and lastly left vagus nerve। ওকে, সো আই হোপ তোমরা এটা বুঝতে পারছো। তো আমরা রাইট লাং এবং লেফট লাংয়ের মেজর রিলেশনগুলো দেখলাম। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে এটা বুঝতে আবার, তাহলে অবশ্যই কমেন্টে জানাবা অথবা আমাকে ইনবক্সেও জানাতে পারো, কারণ এই জিনিসটা ভাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং তোমাকে ভিসেরাটা ধরে ফিঙ্গার দিয়ে এই জায়গাগুলো ট্রেস করে দেখাতে হবে। ওকে,
তাই কনসেপ্ট ক্লিয়ার রাখা, অর্থাৎ কোন জায়গায় কোন জিনিসটা আছে এই জিনিসটা একদম মাথার মধ্যে গেঁথে রাখা উচিত। ওকে, এরপরে আমাদের জানতে হবে কার্ডিয়াক ইমপ্রেশন, অর্থাৎ হার্টের কোন কোন পার্টের সাথে লাংসের রিলেশন আছে। দেখো আমাদের হার্টটা যদি আমি অল্প করে একটু আঁকাই, তা হচ্ছে এইরকম কিছুটা। তো আমাদের উপরে থাকে হচ্ছে দুটো অ্যাট্রিয়াম দুই সাইডে, এবং নিচে থাকে হচ্ছে দুটো ভেন্ট্রিকল, একটা রাইট অ্যান্ড লেফট ভেন্ট্রিকল। আর অ্যাট্রিয়ামের একটা ছোট পার্ট হচ্ছে অরিকল, সেরকম রাইট অ্যাট্রিয়ামে থাকে রাইট অরিকল অ্যান্ড লেফট অ্যাট্রিয়ামে থাকে লেফট অরিকল। তো দেখো রাইট লাংয়ের সাথে আমাদের হার্টের যে পার্টের রিলেশন থাকবে, প্রথমে বলবা রাইট অ্যাট্রিয়াম, ওকে, এরপরে রাইট অরিকল এবং পার্ট অফ রাইট ভেন্ট্রিকল, অর্থাৎ এই যে রাইট ভেন্ট্রিকলটা, এই রাইট ভেন্ট্রিকলের কিছু পার্ট। কারণ আমরা জানি যে আমাদের হার্ট কিছুটা লেফট সাইডে ডেভিয়েটেড। ওকে, তাহলে আমরা রাইট লাংয়ের জন্য কোন কোন তিনটা জিনিস পাইলাম? মেইনলি কার্ডিয়াক ইমপ্রেশন, মেইনলি থাকবে রাইট অ্যাট্রিয়াম অ্যান্ড রাইট অরিকল। আর সেকেন্ডলি থাকবে স্মল পার্ট অফ রাইট ভেন্ট্রিকল। আচ্ছা, এরপরে লেফট লাংয়ের সাথে দেখো, লেফট লাংয়ের সাথে আমার রিলেশন থাকবে লেফট অরিকলের, কিন্তু লেফট অ্যাট্রিয়ামের কোনো রিলেশন থাকবে না। এটা আসলে অ্যানাটমিক্যালি পজিশনটা এইরকম, এখানে আসলে ওইভাবে ব্যাখ্যা দেওয়ার কিছু নাই। তো দেখো আমার প্রথমে থাকবে লেফট অরিকল এবং ইউজুয়ালি থাকবে লেফট ভেন্ট্রিকল। ওকে, তাহলে লেফট অরিকল অ্যান্ড লেফট ভেন্ট্রিকল। আর যেহেতু আমার লাংটা আমাদের হার্টটা লেফট সাইডে ডেভিয়েটেড থাকে, এই কারণে রাইট ভেন্ট্রিকলের কিছু পার্টেরও রিলেশন থাকবে লেফট লাংয়ের সাথে। তাহলে পার্ট অফ, অর্থাৎ আমাদের যতটুকু পার্ট রাইট লাংয়ের সাথে রিলেটেড ছিল তার বাকিটুকু পার্ট রিলেটেড থাকবে লেফট লাংয়ের সাথে। সরি, রাইট ভেন্ট্রিকল। ওকে, তো দেখো আমরা এগুলো সব পড়ায় ফেলছি, এই জিনিসগুলো আমি পড়ায় ফেলছি। আমি যেটা পড়াইছি এটাই ফলো করার চেষ্টা করবা, এবং তোমার টিচার কলেজে যেটা বলে দেবে সেটাও ফলো করবা। ওকে, আচ্ছা, এরপর আসো লোভস অ্যান্ড ফিশার। ফিশারটা আমাদের দত্ত থেকে পড়তে হবে, আমি এখানে পেজটা অ্যাড করে দিছি, চলো একটু বুঝে নিই। আমরা জানি আমাদের লাংসের ক্ষেত্রে রাইট লাংয়ে থাকে 3টা লোব এবং লেফট লাংয়ে থাকে 2টা লোব। এই যে দেখো তোমরা 3টা লোব দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাইট লাংয়ের ক্ষেত্রে। এবং এই 3টা লোব 2টা ফিশার দিয়ে আলাদা করা হয়। একটা হচ্ছে এই যে এই ফিশারটা, যেটা একদম অবলিকলি গেছে, এই ফিশারটাকে বলে অবলিক ফিশার। এবং আরেকটা ফিশার যেটা এই যে এই ফিশারটা, দেখো এটা বডির হরিজন্টালি গেছে, এই জন্য এই ফিশারটাকে বলে হরিজন্টাল ফিশার। এই যে দেখো, তো আমাদের পরীক্ষায় মাঝে মাঝে এই ফিশারের ট্রেসিংটা ধরে, যারা অনেক বেশি ভালো পারবা তাদেরকে এই কোশ্চেনটা করতে পারে। তো চলো আমরা একটু দেখে নেই। প্রথমে আমরা দেখব অবলিক ফিশার। তো এখানে দেখো এই জায়গাটা হচ্ছে লাংসের হাইলাম। তো এই হাইলামের পেছন থেকে
শুরু হবে অবলিক ফিশারটা, এবং এটা পাস করবে আপওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড পোস্টেরিয়র বর্ডারের দিকে। দেখো, এখন আমার পোস্টেরিয়র বর্ডারের দিকে যদি যাই, এই যে দেখো, তো এই পোস্টেরিয়র বর্ডারে অবলিক ফিশারটা কাট করবে থোরাসিক 3 এবং থোরাসিক 4 স্পাইনের জাংশন বরাবর। এই যে দেখো, এটা হচ্ছে 1 নাম্বার থোরাসিক ভার্টিব্রা, 1, 2, 3, 4। এই 3 আর 4-এর স্পাইনের জাংশনে, এই জাংশন থেকে 2.5 সেন্টিমিটার ল্যাটারালি 2.5 সেন্টিমিটার ল্যাটারালি পোস্টেরিয়র বর্ডারে এসে অবলিক ফিশারটা কাট করবে। এরপরে এই অবলিক ফিশারটা সাইডের দিকে অর্থাৎ কোস্টাল সারফেস দিয়ে ডাউনওয়ার্ড এবং ফরওয়ার্ড যেতে থাকবে। আর মিড অ্যাক্সিলারি লাইন বরাবর, অর্থাৎ দেখো, এটা যদি আমাদের মিড অ্যাক্সিলারি লাইন হয়, এই লাইন বরাবর 5th ইন্টারকোস্টাল স্পেসে এসে কাট করবে। দেখো এখানে এই যে এই ইন্টারকোস্টাল স্পেসে এসে কাট করবে, অর্থাৎ ডাউনওয়ার্ড ফরওয়ার্ড আসার পরে 5th ইন্টারকোস্টাল স্পেসে মিড অ্যাক্সিলারি লাইনকে কাট করবে। তো তোমরা যদি এখানে ছবিতে একটু খেয়াল করো, এটা কিন্তু 4th ইন্টারকোস্টাল স্পেস, অর্থাৎ এটা 1 নাম্বার, দেন 2, 3 এবং 4। কিন্তু আমাদের দত্ততে আসলে 5th ইন্টারকোস্টাল স্পেস লেখা আছে, এই জন্য তোমাদের উচিত পরীক্ষাতেও 5th বলা। আর তাছাড়া তোমার টিচার কি বলে সেদিকেও খেয়াল করবা, ওকে? আচ্ছা, তাহলে এই মিড অ্যাক্সিলারি লাইন বরাবর অবলিক ফিশারটা 5th ইন্টারকোস্টাল স্পেসে কাট করবে। কাট করার পরে এটা ইনফিরিয়র বর্ডারের দিকে যেতে থাকবে। এই যে দেখো, ইনফিরিয়র বর্ডারের দিকে গেছে, এবং ইনফিরিয়র বর্ডারকে কাট করবে, অর্থাৎ ইনফিরিয়র বর্ডার পার করবে 6th কোস্টোকন্ড্রাল জাংশনে। দেখো, তোমরা যদি একটু খেয়াল করো, এটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6। এই 6 নাম্বার রিব বা 6 নাম্বার কার্টিলেজ, এই দুটোর জাংশন, এটা হচ্ছে 6th কোস্টোকন্ড্রাল জাংশন। এই জাংশনে এসে দেখো ইনফিরিয়র বর্ডারকে অবলিক ফিশারটা কাট করেছে, এবং কাট করে চলে যাবে আবার মিডিয়াল সারফেসে, এবং মিডিয়াল সারফেসে এসে এটা আবার সেই উপরের দিকে উঠে হাইলাম পর্যন্ত চলে যাবে। ওকে, আই হোপ এই ট্রেসিংটা তোমরা বুঝতে পারছো। ও একটা জিনিস বলি নাই, সেটা হচ্ছে এই যে ইনফিরিয়র বর্ডারকে যে 6th কোস্টোকন্ড্রাল জাংশনে কাট করলো, এটা মিড লাইন থেকে দূরত্বটা হচ্ছে 7.5 সেন্টিমিটার। ওকে, আচ্ছা, এরপর আসো হরিজন্টাল ফিশার। হরিজন্টাল ফিশারটা থাকবে আমাদের শুধুমাত্র রাইট লাঙে। তো হরিজন্টাল ফিশারটা শুরু হয় আমরা যেখানে এই যে মিড অ্যাক্সিলারি লাইন বরাবর 5th ইন্টারকোস্টাল স্পেসে যে জায়গাতে অবলিক ফিশার কাট করেছিল, ওই জায়গা থেকে শুরু হবে হরিজন্টাল ফিশারটা। এই যে দেখো, এবং শেষ হবে কোথায়? 4th কোস্টাল কার্টিলেজ বরাবর। এই যে দেখো, এটা হচ্ছে 1 নাম্বার, 2, 3, 4। এই 4 নাম্বার কোস্টাল কার্টিলেজে এসে এই হরিজন্টাল ফিশারটা শেষ হয়ে যাবে। ওকে, আই হোপ তোমরা এই ফিশারের ট্রেসিংটা বুঝতে পারছো। এখন যদি আমরা লেফট লাংটা একটু দেখি, এই যে দেখো, আমাদের লেফট লাংয়ে কোনো হরিজন্টাল ফিশার নেই, এখানে থাকবে শুধুমাত্র অবলিক ফিশার। তো এই অবলিক ফিশারটা লেফট লাংয়ের জন্য একটু বেশি ভার্টিক্যাল থাকে, অর্থাৎ আমাদের লেফট লাংয়ে অবলিক ফিশারটা যত বেশি অ্যাঙ্গেলে থাকে, তার চেয়ে কম অ্যাঙ্গেলে থাকে হচ্ছে রাইট লাংয়েরটা। ওকে, এটা তেমন একটা গুরুত্বপূর্ণ না, জাস্ট একটু মনে রাখতে পারো। তো এই যে এই ফিশারের ইম্পর্টেন্সটা কি? মেইনলি এই অবলিক ফিশারকে বলা হয় প্লেন অফ ক্লিভেজ। ক্লিভেজ বলতে বোঝায় এই জায়গাটায় লাংসটা আলাদা হতে পারে। অর্থাৎ দেখো, এই যে অবলিক ফিশারটা লাংসটাকে 2 ভাগে ভাগ করলো। এই উপরের পার্টটা যখন আমরা ইন্সপিরেশন নেই, অর্থাৎ শ্বাস গ্রহণ করি, তখন উপরের পার্টটা সামনের দিকে এবং ল্যাটারালি যেতে পারে, আর নিচের পার্টটা তখন ডাউনওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড যেতে পারে।
তাহলে আমরা কি হলো, এই অবলিক ফিশারটা এটাকে বলা হয় প্লেন অফ ক্লিভেজ, এবং ইন্সপিরেশনের সময় এই অবলিক ফিশার দ্বারা বিভাজিত, অর্থাৎ বাংলায় যদি বলি তাহলে আপার পার্টটুকু তখন শ্বাস নেওয়ার সময় ফরওয়ার্ড এবং ল্যাটারালি যেতে পারে, আর লোয়ার পার্টটুকু তখন ডাউনওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড যেতে পারে। ওকে, আচ্ছা আমরা যদি এবার একটু বইটা খেয়াল করি, এই যে দেখো রাইট লাঙে আমার 3টা লোব এবং 2টা ফিশার, আর লেফট লাঙে 2টা লোব এবং একটা অবলিক ফিশার। ওকে, সো এইটা তোমরা একবার রিডিং দিয়ে নিও, আমি এখান থেকেই পুরোটা বলে দিছি। ওকে, এরপরে ইম্পর্টেন্স প্লেন অফ ক্লিভেজ, আচ্ছা এটাও আমি বুঝাই দিছি। এরপরে হরিজন্টাল ফিশারটাও। আচ্ছা এখন আসো অ্যাজাইগাস লোব, এটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না, একটু জেনে রাখো। আমরা কিছুক্ষণ আগে রিলেশন পড়ার সময় রাইট লাংয়ের সাথে অ্যাজাইগাস ভেইনের রিলেশন দেখেছিলাম। তো ওখানে কখনো কখনো ডেভেলপমেন্টালি অ্যাজাইগাস ভেইনটাকে ঘিরে আরেকটা অ্যাক্সেসরি বা এক্সট্রা লোব তৈরি হয়, এই যে এই লোবটা, এটাকে বলা হয় অ্যাজাইগাস লোব। তো আমাদের দত্ত স্যারের বইয়ে আরও অনেক কিছু লেখা আছে, আসলে এত কিছু ইম্পর্টেন্ট না, আমি জাস্ট কিছু জিনিস বলি। কখনো কখনো এই অ্যাজাইগাস লোবটা 1% ক্ষেত্রে আমাদের রাইট লাংসের আপার লোবকে অ্যাফেক্ট করতে পারে, অর্থাৎ প্রেশার দিতে পারে, যে কারণে আমাদের নিঃশ্বাসের সমস্যা হয়। ওকে, আর এই যে মাঝখানে অ্যাজাইগাস লোব এবং আপার লোব, এই দুটোর মাঝখানে যে প্লুরাটা দেখতে পাচ্ছ, এই প্লুরাটাকে বলা হয় মেজো অ্যাজাইগাস, এটাকে বলে মেজো অ্যাজাইগাস। আচ্ছা এইটুকু জানলেই হবে আশা করি। আচ্ছা এরপরে আসো হাইলাম অফ দ্য লাং অ্যান্ড রুট অফ দ্য লাং। অলরেডি বলছি, দেখো আমি এখানে ডেফিনেশনটা লিখে দিছি। হাইলাম অফ দ্য লাং বলতে বোঝায় একটা গেটওয়ে যেই দিক দিয়ে বিভিন্ন স্ট্রাকচার পাস করে লাংয়ের ভিতরে এবং লাংয়ের বাইরে, এটাকে বলা হয় হাইলাম। এবং রুট অফ দ্য লাং বলতে বোঝায় যেসব স্ট্রাকচার আমার হাইলাম দিয়ে পাস করতেছে সেগুলোকে একত্রে বলে রুট অফ দ্য লাং। ওকে, এখন আসো আমাদেরকে এই রুট অফ দ্য লাং কিভাবে অ্যারেঞ্জ হয়ে থাকে হাইলামে সেটা জানতে হবে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো আমরা জানি যে আমাদের হার্টের লেফট অ্যাট্রিয়ামে 4টা পালমোনারি ভেইন ড্রেন করে, অর্থাৎ 2টা পালমোনারি ভেইন আসে হচ্ছে একটা লাং থেকে এবং বাকি 2টা আসে আরেকটা লাং থেকে। এই যে দেখো সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র দুই সাইডে আছে। ওকে, এই দুটো দুটো করে 4টা পালমোনারি ভেইন, এবং আমাদের ট্রাকিয়া থেকে রাইট ব্রঙ্কাস এটা যায় রাইট লাঙে অ্যান্ড লেফট ব্রঙ্কাস এটা যায় লেফট লাঙে। আর আমাদের যে পালমোনারি ট্রাঙ্ক, এই পালমোনারি ট্রাঙ্ক থেকে 2টা ব্রাঞ্চ, একটা রাইট পালমোনারি আর্টারি এবং লেফট পালমোনারি আর্টারি, দুই লাঙে প্রবেশ করে। এই যে দেখো, তো আমাদের যে রাইট ব্রঙ্কাস, যেটাকে আমরা রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাসও বলে থাকি, এই যে দেখো এই রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাসটা রাইট লাঙে ঢোকার আগে একটা ব্রাঞ্চ উপরের দিকে দেয়, যেটা যায় হচ্ছে আপার লোবে, কারণ আমাদের রাইট লাঙে 3টা লোব ছিল, উপরেরটা হচ্ছে আপার লোব, মাঝখানেরটা হচ্ছে মিডল লোব অ্যান্ড নিচেরটা হচ্ছে লোয়ার লোব। দেখো এটা যদি আমাদের রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস হয়, এটা লাঙে ঢোকার আগে একটা ব্রাঞ্চ উপরের দিকে দেয়, এবং যে রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাসটা থেকে গেল এটা থেকে আবার 2টা ব্রাঞ্চ হয় ভিতরে গিয়ে। ওকে, এইরকম এটা যায় হচ্ছে মিডল লোবে, এটা যায় লোয়ার লোবে অ্যান্ড উপরেরটা যায় হচ্ছে আপার লোবে। তো দেখো আপার লোবে যে ব্রঙ্কাসটা যায় এটাকে বলা হয় আপার লোব ব্রঙ্কাস, অথবা এটাকে বলে এপ আর্টারিয়াল ব্রঙ্কাস। এবং আমাদের যে এই যে রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাসটা এটাকে বলা হয় হাইপ আর্টারিয়াল ব্রঙ্কাস। তোমরা যে কোনো নামেই ডাকতে পারো, কোনো সমস্যা নেই। তো এখন এদের নামটা এরকম কেন? কারণ দেখো আর্টারিয়াল অর্থ আর্টারি, এপ মানে হচ্ছে উপরে, এই যে রাইট পালমোনারি আর্টারির উপরে, এই জন্য এই ব্রঙ্কাসটাকে বলে এপ আর্টারিয়াল। আর হাইপ মানে নিচে, এই জন্য রাইট পালমোনারি আর্টারির নিচে হওয়ায় এটাকে বলা হয় হাইপ আর্টারিয়াল ব্রঙ্কাস।
এখন দেখো এই স্ট্রাকচারগুলোর অ্যারেঞ্জমেন্ট আমাদের জানতে হবে। প্রথমে হচ্ছে বিফোর ব্যাকওয়ার্ডস, অর্থাৎ সামনে থেকে পেছনের দিকে গেলে আমি কি কি স্ট্রাকচার পাবো। প্রথমে এই তিনটা পাওয়া যাবে, এই যে দেখো দুই সাইডের জন্য সেম। তাহলে বিফোর ব্যাকওয়ার্ডস গেলে আমি প্রথমে পাবো সুপিরিয়র পালমোনারি ভেইন, ওকে। দেন পাবো রাইট পালমোনারি আর্টারি, এরপরে পাবো রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস অথবা হাইপ আর্টারিয়াল ব্রঙ্কাস। সেম আমরা যদি লেফট লাংয়ের ক্ষেত্রে দেখি, তাহলে বিফোর ব্যাকওয়ার্ডস অর্থাৎ এই দিকে গেলে আমি যে স্ট্রাকচারটা প্রথমে পাবো সেটা হচ্ছে সুপিরিয়র পালমোনারি ভেইন, দেন পাবো লেফট পালমোনারি আর্টারি, এবং এখানে আমরা পাবো লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস। এটা মনে রাখার জন্য অনেক নেমোনিক অনেকে ইউজ করে, কিন্তু আমি বলবো যে তুমি যদি এই কনসেপ্টটা মাথার মধ্যে গেঁথে নিতে পারো যে কোন জিনিসটা কোন দিক দিয়ে প্রবেশ করতেছে, তাহলে কিন্তু তোমার আর নেমোনিকের প্রয়োজন হবে না, ওকে। তাহলে এটা আমাদের গেল সামনে থেকে পেছনের দিকে। এবার আসো অ্যাবাভ ডাউনওয়ার্ড, অর্থাৎ উপর থেকে নিচের দিকে গেলে আমি কি কি স্ট্রাকচার পাবো। এটার জন্য রাইট আর লেফট লাঙে আলাদা আলাদা হয়। দেখো আমরা যদি রাইট লাঙে আসি, উপর থেকে নিচের দিকে গেলে প্রথমে আমি পাবো আপার লোব ব্রঙ্কাস অথবা এপ আর্টারিয়াল ব্রঙ্কাস। দেন আমি পাবো রাইট পালমোনারি আর্টারি, এরপরে আমি পাবো হাইপ আর্টারিয়াল ব্রঙ্কাস অথবা রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস, অ্যান্ড লাস্টলি আমি পাবো ইনফিরিয়র পালমোনারি ভেইন অথবা লোয়ার পালমোনারি ভেইন। এরপরে লেফট লাঙে আমি যদি উপর থেকে নিচের দিকে যাই, তাহলে তিনটা স্ট্রাকচার পাবো। প্রথমে আমি পাবো লেফট পালমোনারি আর্টারি, এরপরে পাবো লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস, দেন লাস্টলি আমি পাবো ইনফিরিয়র পালমোনারি ভেইন। আচ্ছা, আই হোপ তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। এখন আসো আমাদেরকে রুট অফ দ্য লাংয়ের রিলেশনটা জানতে হবে, এটা ইম্পর্টেন্ট। তো তুমি যদি মিডিয়াল সারফেসের রিলেশনটা বুঝে থাকো, তাহলে এটা আর তোমার কোনো প্রবলেমই হবে না। এখন দেখো আমরা জানি যে সামনের দিক দিয়ে ফ্রেনিক নার্ভ যায় এবং পেছন দিক দিয়ে যায় ভেগাস নার্ভ। এটা দুটো লাংয়ের ক্ষেত্রে সেম রকম ছিল, পেছন দিক দিয়ে যাবে ভেগাস নার্ভ অ্যান্ড সামনের দিক দিয়ে যাবে ফ্রেনিক নার্ভ, ওকে। দেখো এখানেও সেম জিনিস লেখা আছে, রুট অফ দ্য লাংয়ের অ্যান্টেরিয়রলি যাবে ফ্রেনিক নার্ভ এবং পোস্টেরিয়রলি যাবে ভেগাস নার্ভ। আর অ্যান্টেরিয়রলি রাইট লাংয়ের ক্ষেত্রে আমরা পাইছিলাম এখানে সুপিরিয়র ভেনা ক্যাভা ছিল, ওকে। আর লেফট লাংয়ের জন্য আমরা পোস্টেরিয়রলি পাইছিলাম এই দিক দিয়ে ডিসেন্ডিং অ্যাওর্টা অথবা ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা। দেখো এখানেও সেম জিনিস লেখা আছে, এটা রাইট সাইডের জন্য সুপিরিয়র ভেনা ক্যাভা পাবো আমি অ্যান্টেরিয়রলি, আর লেফট সাইডের জন্য পোস্টেরিয়রলি পাবো ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা। এরপরে দেখো আমাদের একটা প্লেক্সাস বা স্নায়ুগুচ্ছ পাওয়া যায়, অ্যান্টেরিয়রলি থাকে অ্যান্টেরিয়র পালমোনারি প্লেক্সাস, এটা দুটো লাংয়ের ক্ষেত্রেই সেম, এবং পোস্টেরিয়রলি পাওয়া যায় পোস্টেরিয়র পালমোনারি প্লেক্সাস। এটা লাংয়ের সাথে আসলে ওইভাবে ইমপ্রেশন সৃষ্টি করে না, জাস্ট রিলেটেড থাকে। এরপরে দেখো আমরা উপরের দিকে কি পাইছিলাম, সুপিরিয়রলি রাইট লাংয়ের জন্য আমার উপরে ছিল আর্চ অফ অ্যাজাইগাস ভেইন, সেম লেফট লাংয়ের জন্য আমার উপরে ছিল আর্চ অফ অ্যাওর্টা। দেখো এখানেও সেম জিনিস লেখা আছে। আর ইনফিরিয়রলি আমরা কি জানি, এই যে অলরেডি প্লুরাল ক্লাসে আমি এটা পড়াইছিলাম যে ইনফিরিয়রলি হাইলাম থেকে যে লিগামেন্টটা তৈরি হয় এটাকে বলে পালমোনারি লিগামেন্ট, ওকে। আই হোপ তোমরা এই রিলেশনটা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। এখন আসো আমরা আরেকটা রিলেশন বাকি রাখছিলাম, সেটা হচ্ছে অ্যাপেক্সের রিলেশনটা, চলো ওটা একবার দেখে নিই। এই যে আচ্ছা, এখানে দেখো আমি যে ব্রাঞ্চগুলো বলেছিলাম যে মিডিয়াল সারফেস থেকে সামনের দিকে যাবে, ওই ব্রাঞ্চগুলোর রিলেশন থাকে অ্যাপেক্সের অ্যান্টেরিয়রলি। এই যে এখানে দেখো ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক থেকে সাবক্লাভিয়ান আর্টারি সামনের দিকে গিয়েছিল, তেমনি ব্রাকিওসেফালিক ভেইন থেকে সামনের দিকে গিয়েছিল সাবক্লাভিয়ান ভেইন। লেফট লাংয়ের জন্য সেম, এখানে লেফট সাবক্লাভিয়ান আর্টারি অ্যান্ড লেফট সাবক্লাভিয়ান ভেইন। এই জন্য এই দুটোকে একসাথে লেফট আর রাইট বলা হয় নাই, সরাসরি বলা হয়েছে সাবক্লাভিয়ান আর্টারি অ্যান্ড সাবক্লাভিয়ান ভেইন। আর আমরা অলরেডি জানি যে আমাদের থোরাসিক অ্যাওর্টা সামনের দিক দিয়ে যায়, তাহলে অ্যাপেক্সের অ্যান্টেরিয়রলি থোরাসিক অ্যাওর্টার রিলেশন থাকবে। এবং আমরা এটাও দেখেছিলাম যে আমাদের ফার্স্ট রিবে স্ক্যালেনাস অ্যান্টেরিয়র মাসলের অ্যাটাচমেন্ট ছিল,
এবং এটাও কিন্তু অ্যাপেক্সের সামনে রিলেটেড থাকবে। ওকে, তাহলে আমরা অ্যাপেক্সের অ্যান্টেরিয়রলি 4টা স্ট্রাকচার পাইলাম: সাবক্লাভিয়ান আর্টারি, ইন্টারনাল থোরাসিক আর্টারি, দেন স্ক্যালেনাস অ্যান্টেরিয়র মাসল অ্যান্ড সাবক্লাভিয়ান ভেইন। এরপর আসো ল্যাটারালি এবং মিডিয়ালি কি স্ট্রাকচার রিলেটেড থাকবে অ্যাপেক্সের ক্ষেত্রে। ল্যাটারাল স্ট্রাকচারগুলো তুমি খুব সুন্দরভাবে বুঝতে পারবা যদি ফার্স্ট ট্রিপটা মনে করে থাকো। ওখানে আমাদের স্ক্যালেনাস মিডিয়াস মাসলের অ্যাটাচমেন্ট ছিল সাইডের দিকে, এই জন্য স্ক্যালেনাস মিডিয়াস মাসলের রিলেশন পাবো আমরা অ্যাপেক্সের ল্যাটারালি। এবং আমরা এটাও জানি যে আমাদের লোয়ার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাসের রিলেশন ছিল কোথায়? ফার্স্ট রিবের সাথে। তো সেম রিলেশন আমরা পাবো অ্যাপেক্সের ল্যাটারালিও। ওকে, এখন আসো মিডিয়ালি। তোমরা যদি মিডিয়াল সারফেসের রিলেশনটা বুঝে থাকো তাহলে অ্যাপেক্সের মিডিয়ালি কি কি আছে এই জিনিসটাও খুব সুন্দর করে বুঝে যাবা। অ্যাপেক্সের মিডিয়ালি বলতে জাস্ট এইটুকু জায়গা বুঝাচ্ছে। ওকে, দেখো প্রথমে আমি কি পাবো? প্রথমে পাবো রাইট ব্রাকিওসেফালিক ভেইন, রাইট লাংয়ের ক্ষেত্রে। ওকে, রাইট ব্রাকিওসেফালিক ভেইন। দেন আমি পাবো ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক। এরপরে আমি পাবো ট্রাকিয়া, যেটার সাথে থাকবে কি? রাইট ভেগাস নার্ভ। এবং আমার যে রাইট ব্রাকিওসেফালিক ভেইন এটার ওই সাইডে থাকবে রাইট ফ্রেনিক নার্ভ। ওকে, দেখো এইখানে সেম জিনিস লেখা আছে, রাইট ব্রাকিওসেফালিক ভেইন অ্যাকম্পানিড বাই রাইট ফ্রেনিক নার্ভ, এই পরেরটুকু লাগবে না। দেন ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক অ্যান্ড ট্রাকিয়া অ্যাকম্পানিড বাই রাইট ভেগাস নার্ভ। আচ্ছা, এরপর আসো লেফট লাং। লেফট লাংয়ের ক্ষেত্রেও সেম, এই যে এইটুকু জায়গা জুড়ে যা যা থাকবে ওই জিনিসগুলাই অ্যাপেক্সের মিডিয়াল রিলেশন। প্রথমে আমি কি পাইছিলাম? লেফট ব্রাকিওসেফালিক ভেইন, এটা। দেন আমি পাবো লেফট সাবক্লাভিয়ান আর্টারি। দেন আমি পাবো ইসোফ্যাগাস। এরপরে কি? লাস্টলি থোরাসিক ডাক্ট। দেখো এখানেও সেম জিনিস লেখা আছে, প্রথমে লেফট ব্রাকিওসেফালিক ভেইন, দেন লেফট সাবক্লাভিয়ান আর্টারি, দেন ইসোফ্যাগাস, লেফট এজটুকু না বললেও হয়, দেন লাস্টলি থোরাসিক ডাক্ট। ওকে, সো আই হোপ তোমরা এই রিলেশনগুলো খুব সুন্দরভাবে বুঝতে পারছো। এখন আসো আজকের ক্লাসের আমাদের লাস্ট টপিক, সেটা হচ্ছে রাইট অ্যান্ড লেফট লাংয়ের ডিফারেন্স। দেখো এই ডিফারেন্সটা খুবই ইজি। রাইট লাংয়ের ক্ষেত্রে আমার সাইজ শেপ লার্জার, শর্টার অ্যান্ড ব্রডার হবে, অর্থাৎ অনেক বেশি প্রস্থ থাকবে। আর লেফট লাংটা আমরা অলরেডি জানি যেটা স্মলার থাকে, আর এটা লঙ্গার হয় এবং ন্যারোয়ার থাকে। কারণ কি? কারণ হার্ট। ওকে, এরপর ওয়েট হচ্ছে রাইট লাংটা যেহেতু বড় তাই এটার ওয়েটটা বেশি হয়, 700 গ্রামস, অ্যান্ড লেফট লাংয়ের ওয়েটটা থাকে 650 গ্রামস। লোবস আমরা অলরেডি পড়ছি, রাইট লাংয়ে 3টা লোব অ্যান্ড লেফট লাংয়ে 2টা লোব। আর ফিশার, রাইট লাংয়ে থাকে 2টা ফিশার, একটা অবলিক অ্যান্ড হরিজন্টাল, অ্যান্ড লেফট লাংয়ে থাকে একটা ফিশার, শুধুমাত্র অবলিকটা। এরপরে দেখো রাইট লাংয়ের অ্যান্টেরিয়র বর্ডারটা স্ট্রেট ছিল, অর্থাৎ এখানে আমি অন্য কোনো ফিচার্স পাইনি। কিন্তু লেফট লাংয়ের ক্ষেত্রে আমরা কিন্তু একটা কার্ডিয়াক নচ পাইছিলাম, সাথে লিঙ্গুলা পাইছিলাম। ওকে, এরপরে দেখো হাইলাম। আমাদের রাইট লাংয়ের ক্ষেত্রে হাইলামে রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাসটা কিন্তু একটা ব্রাঞ্চ দিয়েছিল, যেটা হচ্ছে এফ আর্টারিয়াল ব্রাঞ্চ। কিন্তু লেফট লাংয়ের ক্ষেত্রে সেরকম কোনো ব্রাঞ্চ দেয়নি, এটাই এখানে লেখা আছে। আচ্ছা, আই হোপ তোমরা আজকের ক্লাসটা সুন্দরভাবে বুঝতে পারছো। আজকের ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল, অর্থাৎ লাং ভিসেরাটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। আজকে আমরা এক্সটার্নাল ফিচার্সগুলো একদম ডিটেলসে পড়াশোনা করেছি। নেক্সট ক্লাসে আমরা ইন্টারনাল ফিচার্স দেখব। ধন্যবাদ সবাইকে।